নিতাই। প্রথমে মায়েদের বলবো একটু শান্ত হয়ে বসবেন। এত চাঞ্চলতা, এত চিৎকার চেঁচামেচি করলে আমরা কিভাবে পরিবেশন করব বলুন? একটু একটু শান্তি করে বসুন, একটু করতালি, একটু উৎসাহিতা, এইটুকুই তো চাওয়া আমাদের। আপনারা যদি উৎসাহ না দেন আমরা কিভাবে উৎসাহ পাবো বলুন? গ্রামের ছেলেদের প্রতিভা কিভাবে ফুটিয়ে তুলবে তারা? কিছু মূল্যবান কথা, রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু অজানা কথা আমি বলবো, আশা করবো ভালো লাগবে। একটু শান্ত হয়ে ধৈর্য ধরে শুনবেন, একটু সময় নেব আমি, জানি তাই। গুড়াবে আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন। যে রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলীতে রাধাকৃষ্ণের প্রেম উপলক্ষ করে প্রথম কীর্তন সুরের গান রচনা করেছিলেন, আজ তারই জন্মদিন। 1885 খ্রিস্টাব্দে যে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর একটি গ্রন্থ বের করেছিলেন, কারণ যাতে সাধারণ মানুষের কাছে কীর্তন পৌঁছে যেতে পারে। 100টি ভালো ভালো পদ বেছে নিয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন, তার নাম পদরত্নাবলী। আজ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই সবার প্রথমে আজকে যার উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন, সে বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া অঙ্কিতা দাসের বৈষ্ণবোচিত ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এবং এখানে উপস্থিত সকল গুরুজন ব্যক্তিদের চরণে জানাই আমার দণ্ডবত ভক্তিপূর্ণ প্রণাম। আজ বিশ্বকবির জন্মদিন, সেই উপলক্ষে আজ আমি পরিবেশন করব কীর্তন অঙ্গে রবীন্দ্রনাথ। তাই আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি পরিবেশন করছি কীর্তন অঙ্গে রবীন্দ্রনাথ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই গানটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছেন? আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি, রবীন্দ্রসঙ্গীত করি, কিন্তু তার গানের যে অন্তরে নিহিত অর্থ তা যদি আমরা না বুঝি তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ, এখানে জগৎ পিতাই হচ্ছেন ভগবান। তাই ভগবানের উদ্দেশ্যে যখন তর্পণ করবেন তখন এই হচ্ছে তার মন্ত্র। সংস্কৃতেই বলুন আর বাংলায় বলুন, মন্ত্র হচ্ছে সেই শব্দাবলী যে শব্দে আপনার ত্রাণ ঘটবে। মননাথ গায়তে ইতি মন্ত্র, যে শব্দাবলী বারবার মনন করার ফলে, চিন্তন করার ফলে আপনার ত্রাণ ঘটে, অর্থাৎ আপনি উদ্ধার হয়ে যান, তাই হচ্ছে মন্ত্র। কবিগুরু বাংলা ভাষায় মন্ত্র রচনা করেছেন। আমাদের তার গানগুলি এক একটি মন্ত্র বলে মনে হয়। এবার সে একটু চিৎকার হচ্ছে, একটু আস্তে, হ্যাঁ একটু আস্তে, একটু সময় নেব আমি, 1 ঘন্টা সময় নেব, একটু ধৈর্য ধরে শুনবেন। কবিগুরু বাংলা ভাষায় মন্ত্র রচনা করেছেন, তার এই গানগুলি এক একটি মন্ত্র বলে মনে হয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ
নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এটা যতক্ষণ না হচ্ছে বাবা, রবীন্দ্রসঙ্গীত শুনেও লাভ নেই, গেয়েও লাভ নেই। চরণ ধুলার তলে যতদিন মাথাটি নত না হচ্ছে কি করবেন? তাই তো চৈতন্যদেব বলেছেন, ত্রিনাদপি সুনিচেন, অর্থাৎ ঘাসের থেকেও নিচে নেমে যাও। কেন? ঘাসের নিচে কি আছে? না ধুলো আছে। কিসের ধুলো আছে? ভক্তের পদধুলো আছে, ভগবানের পদধুলো আছে। মানুষ যখন বৃন্দাবনে যায়, তখন বৃন্দাবন থেকে ফিরে আসার সময় কি কিনে নিয়ে আসে? এক ভরি সোনার গয়না কিনে নিয়ে আসে। পকেটে যদি দুটো টাকা থাকে তাহলে একটু তিলক কিনে নিয়ে আসে, বৃন্দাবনের একটু মাটি কিনে নিয়ে আসে। কারণ বৃন্দাবনের ওই মাটির মধ্যে আমার রাধা গোবিন্দের চরণ ধুলো মিশে আছে। চরণ ধুলার তলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজের কেবলি করি অপমান। নিজেকে বারবার বড় করতে গিয়ে বারবার নিজেকে ছোট করে ফেলি, ছোট করে ফেলি। একটা উদাহরণ দিই। মনে করুন ব্রিটিশ যুগের একটি লোক, বৃদ্ধা লোক। তখনকার দিনে পড়াশোনা করা কিন্তু খুব কঠিন ছিল। আপনারা জানেন বিদ্যাসাগর হেঁটে হেঁটে কলকাতায় গেছিলেন, আর তখন কিন্তু তিনি ওই মাইলস্টোন দেখে দেখে ইংরেজি 1 2 3 4 শিখে গেছিলেন। কাজে তখনকার দিনে পড়াশোনা করা কিন্তু খুব কঠিন ছিল। এবার সে বৃদ্ধা লোক, তিনি হয়তো তখনকার দিনে পড়াশোনা করেছেন ক্লাস 5-এ, আর তার যে ছেলে সে এখনকার দিনে পড়াশোনা করেছে AA পাস। এবার সে ব্রিটিশ যুগের লোক, তিনি তখনকার দিনে চাকরি করতে 5 টাকা মাইনে পেতেন, আর তার যে ছেলে সে এখনকার দিনে চাকরি করে 50,000 টাকা মাইনে পায়। এবার ছেলে যদি বলে আমি 50,000 টাকার মাইনে চাকরি করি, আমি AA পাস, আমার বাবা 5 পাস, 5 টাকার মাইনে কাজ করেছে, আমি কোন দুঃখে প্রণাম করব?